চন্দ্র সূর্য বান্ধায় আছে নাওয়েরি আগা। আরে চন্দ্র সূর্য বান্ধায় আছে নাওয়েরি আগা। ভেসে বেড়ানো একটি দেশের গল্প, একটি দশকের গল্প, যে গল্প বলবে অন্যদিন। দীর্ঘ সময়ে সেন্সরের জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তির পথ খুলেছে। জুলাই আন্দোলনকে উৎসর্গ করে আগামী 11ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর এই সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নির্মাতা কামার আহমদ সাইমন এবং প্রযোজক সারা আফরিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন সাইমন ভাই? আছি, মোটামুটি একটা চাপের মধ্যে আছি, ছবি মুক্তির আগে যেরকম থাকি। এই অনুভূতিটা ঠিক কেমন, আসলে কতটুকু চাপ? এটা আসলে বলে বোঝানো যাবে না, আসলে এটার সাথে তুলনা কোনো কিছুরই হয় না। মানে আপনি যখন একটা জিনিসকে বছর পর বছর কনসিভ করে সেটাকে অল্প অল্প করে তৈরি করে তারপর সেটার পেছনে দিন রাত 24 ঘন্টা মানে মাস বছরের মানে একটা শ্রেষ্ঠ সময়গুলো যখন খরচ করে একটা ছবি যখন একটা জায়গায় প্রান্তে পৌঁছায়, তখন আসলে নির্মাতা হিসাবে ভীষণ এক্সস্টিং লাগে, তখন ভীষণ মানে টায়ার্ড লাগে, আবার একই সাথে এক ধরনের অন্যরকম একটা আনন্দের অনুভূতি হয়, এটা মিশ্র অনুভূতি। আচ্ছা, আমরা বিভিন্ন সময় দেখলাম যে আসলে যারা অন্যদিন দেখেছে এখন পর্যন্ত তারা প্রত্যেকেই বলছে যে জুলাই আন্দোলনের একটা কারণ হিসেবে আমরা অন্যদিনকে দেখতে পারি। মানে অন্যদিনে দেখানো হয়ে গেছে জুলাই আন্দোলন কেন হয়েছে। এই যে আপনি আরও অনেক বছর আগেই যখন বুঝতে পেরেছিলেন এরকম হতে পারে, তো এটা কি আসলে কাকতালীয়? একটা ব্যাপার কি, মানে একজন শিল্পী বা একজন নির্মাতা বা একজন কবি বা কাক ভূমিকম্প কিন্তু আগে টের পায়। হ্যাঁ, তো ওইটাই বরঞ্চ আর্টের কাজ মনে হয়, একটা ইন্টারভেনশন, মানে একটা সময়ের আগে তার সামনের সময়টা বা রাস্তাটা দেখানো। তো একজন নির্মাতা হিসেবে যখন আমি ওয়াটার ট্রিলজি নিয়ে কাজ করছিলাম, স্বাভাবিকভাবেই আমি যখন আমার সময় এবং আমার জনপদটাকে ফ্রেম করছিলাম, তখন ছবিটাই এরকম আসছিল। আমি এটাকে বানাই নেই যে আমি এইভাবেই বানাবো, এরকম ছিল না। আমি যদি একজন সৎ নির্মাতা হিসেবে এই সময়টাকে ফ্রেম করি, তাহলে ওই ছবি সময়টাই এরকম। তো ওই সময়টা ওরকম ছিল বলেই এখন অনেকে হয়তো ওইটাকে একটা প্যারালাল টানছেন। আবার একই সাথে অনেকে এটাকে প্রফিটিকও বলছেন, একটা বিচিত্র কারণে, যে ছবিতে আমি স্পয়লারটা দিতে চাই না, কিন্তু ছবির একটা ঘটনার কারণে অনেকে ভাবছেন যে ফাইনালি তো ছবিটা যেটা প্রেডিক্ট করলো সেটাই ঘটলো। তো এটা কীভাবে 2021-এ প্রেডিক্ট করা হলো, এটা আসলে নির্মাণের একটা প্রক্রিয়ায় এই চেহারাটা দাঁড়াইছে আমাদের সময়ের, এবং সেই হিসাবে এটাকে আপনি সময়ের স্বাক্ষর হিসাবে ভাবতে পারেন, সময়ের সাক্ষী হিসাবে ভাবতে পারেন। আপনি যে স্বপ্ন দেখেছিলেন বা যেটা আপনি বুঝতে পেরেছিলেন, এখন তো পরিবর্তিত সময়, আপনার স্বপ্ন পূরণের পরবর্তী সময়টা কিন্তু আমরা এখন বলছি। তাহলে এখন বর্তমান সমাজটাকে আপনি কতটুকু পরিবর্তিত দেখছেন? সমাজ না আসলে কখনোই ব্যাপারটা এরকম না যে আপনি কোয়ান্টিফাই করতে পারবেন যে এটা কালকে 1 মাত্রা খারাপ ছিল, আজকে 2 মাত্রা খারাপ আছে। সমাজ সবসময় বিবর্তনশীল, এবং এই বিবর্তনে কিন্তু আপনার আমাদের আশেপাশের প্রতিটা প্রজন্মের মানুষের প্রত্যেক দিনকার একটা নেগোসিয়েশন চলে। তো ডেফিনেটলি জুলাইয়ের আগে যে পরিস্থিতি ছিলাম সেখানে তো আমরা নাই। এই মুহূর্তে তো আমরা, ধরেন জুলাইয়ের আগে আমি অন্যদিন দেখাতে পারছিলাম না, এখন আমি জুলাইয়ের কারণে অন্যদিন দেখাতে পারছি। তো এটা তো আমার কাছে তো একদম পরিষ্কার পরিবর্তন। মানে এখন পাবলিক স্ক্রিনিং করতে পারছি, যে ছবিটা নিয়ে কিনা আমাকে এক ধরনের ভয়াবহ চিঠি পেতে হয়েছিল, যেটাতে মনে হয়েছিল যে আমি রাষ্ট্রদ্রোহের কাজ করেছি। মানে এরকম একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে, এবং এমন একটা ডিপ্রেসিং সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে যেখানে কিনা আমার মনে হচ্ছিল যে আমি আর কোনোদিন জীবনে ছবিই বানাবো না। তো আমি যদি সেই আমার জার্নিটার কথা ভাবি অ্যাজ এ ফিল্ম মেকার, আমার ব্যক্তিগত অবজারভেশনে কিন্তু ডেফিনেটলি জুলাইয়ের পরে একটা পরিবর্তন এসছে। এখন এই মুহূর্তে সাময়িক যে আমাদের নানা রকম অস্থিরতা, সামাজিক নানা রকম গোষ্ঠী, নানা রকম রাজনীতি, নানা রকম বর্গ, এক ধরনের বোঝাপড়ার একটা চক্রান্ত, কোথাও মানে নানা রকম দলাদলি, এই যে সমস্ত চলছে, এটা খুবই স্বাভাবিক মনে হয় আমার কাছে। মানে আপনার যে কোনো একটা বড় ভূমিকম্পের পরে, ভূমিধসের পরে অনেক ধুলা উঠে, কিন্তু তো এখন ওই ধুলাময় সময়, এখন চারপাশে অনেক ধুলা উঠছে, অনেক পানি ঘোলা হচ্ছে, আপনি অনেক কিছু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু এটা আস্তে আস্তে সময় দিলে সেটেল করে যাবে। এবং সময় দেওয়ার সময় আপনাকে খুব ওয়াচফুল থাকতে হবে, আপনাকে, আমাকে বা আমাদের চারপাশে মানুষগুলোকে এটার মধ্যে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, এবং যে কোনো নেগেটিভ কোনো কিছু ক্রিটিসাইজ করার সাহস রাখতে হবে। ব্যাপারটা এরকম না যে কালকে অমুক আমার দলে ছিল, পরশু আজকে আমার দলে নাই, এরকম দলের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা সমাজ তার নিজের সময়কে ডিফাইন করার জন্য যা যা করতে হয় সেটা আমাদের প্রতিদিনই করতে হবে। এবার একটু সারাপুর কাছে আসতে চাই যে একটা সিনেমা দর্শকের কাছে পর্যন্ত পৌঁছানোর
আগ অব্দি একজন প্রযোজকের কিন্তু অনেক চাপ থাকে। একদম তাকে একদম শুরু থেকে প্রি প্রোডাকশন থেকে একদম দর্শকের কাছে যাওয়া পর্যন্ত নানা ধরনের প্রতিবন্ধকতা আসে। বিশেষ করে অন্যদের নিয়ে যদি আমরা জানতে চাই, এটাতে তো আরও বেশি প্রতিবন্ধকতা এসেছে। আপনি আসলে সেই বিষয়গুলো কিভাবে ফেস করেছেন এবং এই যে অবশেষে দর্শককে সিনেমাটি দেখাতে পারছেন, এই অনুভূতিটা কেমন? অনেকদিন পর আসলে অন্যদিনটা দেখাতে পারছি, এটা ডেফিনেটলি একটা মানে খুবই আনন্দের বিষয়। কারণ আলটিমেটলি গল্পটা বা ছবিটা তো বানানো হয় দেশের মানুষের জন্যই। আমাদের ছবিটার গল্প যদি যাত্রা বলি শুরু হয়েছে সেই 2013 সালে। যেভাবে আমার কাছে কনসেপ্ট এসেছিল সেটা হচ্ছে যে আমি একটা ছবি বানাবো যেটা পুরোটাই পানির ওপরে। তো সেইখান থেকে যে যাত্রাটা, মানে এখান থেকে একটা প্রযোজকের, আমি যেটা বলবো যে একটা প্রযোজককে আমি অনেক সময় বলি যে প্রযোজক হচ্ছে মোর অর লেস লাইক আমি বলি যে একটা সারোগেট মাদারের মতো। মানে যেটা হচ্ছে একজন ডিরেক্টর, উনি হচ্ছে একটা কিছু কনসিভ করেন, একটা ইয়ে করেন। প্রযোজক হচ্ছে মানে বিশ্বাস রাখতে হয় যে প্রথমত যে আপনার ডিরেক্টরের উপর যে উনি যেটা করছেন আচ্ছা ঠিক আছে, এবং স্পেসটা তৈরি করা। এবং অনেক সময় কারণ টিকটকে আমার যেটা বলছিল যে একটা ডিরেক্টরের পজিশনটা কিন্তু খুবই ভালনারেবল। হ্যাঁ, আমরা কিন্তু সবাই তাকিয়ে আছি যে উনি কি করবেন, আর সবাই যখন আপনার দিকে তাকিয়ে আছে আপনার উপর কিন্তু একটা প্রচণ্ড চাপ, মানে যেটা হচ্ছে যদি এটা এরকম না হয়, নাও তো হতে পারে, আপনি তো জানেন না আসলে। তো সেই পার্সপেক্টিভে আমি যেটা দেখি যে একটা প্রযোজকের একটা কাজ হলো যে ডিরেক্টরের সাথে থাকা বা তার হচ্ছে যে জার্নিটাকে কাইন্ড অফ একটা সঙ্গী হিসাবে কাজ করা। যারা মনে করেন যে স্বাধীন ধারা চলচ্চিত্র নির্মাণ করবেন তারা তো চ্যালেঞ্জটা জেনেই আসলে একটা কাইন্ড অফ পানিতে ঝাঁপ দেন আর কি। এখন সেখান থেকে প্রথম থেকেই প্রস্তুতিটা আছে যে আমি জানি যে এটা এখানে বাধা আসবেই। যেমন আমি যদি বলি প্রথম থেকেই একদম হচ্ছে যে আপনার একদম ফান্ডিং থেকে শুরু করে যে টোটাল ছবির ফান্ডিং তো আমি দেশে করতে পারি না, যে জন্য ফান্ডিংয়ের জন্যও কিন্তু আমাদের বিভিন্ন বাইরে যেতে হয়, বিভিন্ন জায়গাতে কখনো কোনো টেলিভিশন চ্যানেলের কাছে পিচ করতে হচ্ছে, সারাক্ষণে ছবিটা নিয়ে আসলে পিচিং করতে হচ্ছে। কি আমি এখন খুবই গর্বের সাথে আমি বলবো, মানে আমরা যখন হচ্ছে অন্যদিনকে আর্টতে যখন হচ্ছে এটাকে কমিশন মানে এটাকে নিল বা আর্টের লাইন আপের মধ্যে এটা আসলো, তখন সেই সাইকেলে কিন্তু হচ্ছে 2টা প্রজেক্ট ওরা গ্র্যান্ট মানে নিল বা সিলেক্ট করলো, যার মধ্যে একটা ছিল হচ্ছে গদার ছবি এবং একটা হচ্ছে কামারের ছবি। যেমন আমরা যারা চলচ্চিত্র যারা হচ্ছে জেনে শুনে, বা আমরা তো গদার আমাদের কাছে লাইক ঈশ্বরের মতো, তার ছবি দেখে বা ইয়ে দেখে তো আমরা বড় হয়েছি। কাজে এটাও তো প্রত্যেকটা মুহূর্তেই না আসলে এর মধ্যে অনেক ব্যর্থতার গল্প আছে, সবই যে সাফল্যের গল্প তা না। আপনি যদি 5টা সাফল্যের গল্প দেখেন দেখবেন যে তার পিছনে 50টা ব্যর্থতার গল্প আছে। কামার ভাই, সারা আপু তো ধৈর্য ধরে বিশ্বাস রেখে ফান্ড জোগাড় করলো, কিন্তু কাজটাকে প্রেজেন্ট করার পেছনের কারিগর তো আপনি। আসলে আপনি কিভাবে নিজের সঙ্গে নিজেকে ছাপিয়ে যান? না, এইটা আসলে একটু অন ক্যামেরা বলা দরকার যে এটা একটু ভুল ভাবা হবে যে প্রডিউসার ফান্ড জোগাড় করছে শুধু। হ্যাঁ, এখানে হয় কি, আপনি যখন একটা ছবির আইডিয়া বলা শুরু করেন না, আপনি শুধু একটা শব্দ বলেন, আপনি বলেন অন্যদিন। এই অন্যদিনের কোনো আলামত কিন্তু আশেপাশে নাই, কোনো ছবির রেফারেন্স ফ্রেম নাই, কোনো ট্রেলার নাই, কিছুই নেই। আপনি হয়তো আপনি ধরেন একজন প্রডিউসার, আমি আপনাকে বললাম যে আমি একটা অন্যদিন ছবি বানাবো, আপনার সাথে কনভারসেশন কিন্তু এই শব্দ দিয়ে শুরু হয়। এরপর আস্তে আস্তে আপনার সাথে আমি গল্প করতে 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 একটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট ইমেজ আপনার মাথায় আমি ঢুকানো শুরু করি, এবং সেই ঢুকানোটা কিন্তু ওয়ান ওয়ে হয় না কখনো, ইটস এ বোথ ওয়ে জার্নি। মানে আপনি কিভাবে রিফ্লেক্ট করছেন, আপনি কোনটাতে রিয়্যাক্ট করছেন, আপনি কোনটাতে এক্সাইটেড হচ্ছেন, কোনটা আপনি পছন্দ করছেন না, এইটা দিয়ে কিন্তু আসলে এক ধরনের রিয়াকশনারি প্রসেসে কিন্তু ওইটার একটা ফরমেশন চলতে থাকে। এটা গেল আরেকটা অ্যাঙ্গেল প্রডিউসারের। আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল আমার কাছে মনে হয় যে এটা আমার একটু স্বীকার করা দরকার, এই সুযোগগুলো হয় না তো, একটু স্বীকার করা দরকার। সেটা হচ্ছে যে আমরা বুঝতে পারছি কামার ভাই কোনো গভীর যত্নে লালন করে রাখা, মনের গভীরে রাখা কোনো কথা আপনি আমাদেরকে জানাতে চাচ্ছেন। হয় কি, হাত ধরতে হয় কারো, যে ধরে তার জন্য সহজ না, যারটা ধরে তার জন্য সহজ। আর ছবির মতো একটা বায়বীয় ব্যাপার, যেটা খাওয়া যায় না, পড়া যায় না, এ দিয়ে কোনো কাজ হয় না। এবং আমাদের ছবি তো এমন না কোটি কোটি টাকা কামাইও করে, সেটাও করে না। সেইরকম একটা জায়গায়
একটা প্রডিউসার যখন আপনার উপর ট্রাস্ট করে না, এটা ভীষণ ভারী, ভীষণ ওজন ওটার। তো ওই জায়গাটায় মানে আমি দেখছি অনেকেই প্রডিউসার শব্দটা এখন অনেকেই এক্সপ্লোর করছে। সারা আগে তো আমরা ওইভাবে পাবলিক ইন্টারাকশনও করতো না, সারা ইদানিং দু একটা জায়গায় প্রডিউসার মিটিং টিটিং করছে বা গ্রুমিং সেশন টেশনে যাচ্ছে। তো অনেকেই না এই ব্যাপারটা বোঝে না, অনেকেই বোঝে যে আমি আজকে এটা করবো, কালকে ওখানে যাবো, পরশু দিন ছবিটা হয়ে যাবে, তারপর দিন আমি এখানে চলে যাবো। ইটস এ লং জার্নি, ইটস এ টেস্ট ম্যাচ, অ্যান্ড লাইফ ইটসেলফ ইজ এ লং জার্নি নওয়াজ। লাইফ ইজ এ টেস্ট ম্যাচ। এখন আপনি ভাবতেছেন যে কালকে আপনি একটা মানে আমরা সবাই না রিলের মধ্যে লাইফটা খুঁজতেছি 30 সেকেন্ডের মধ্যে। ইট টেক্স 30 ইয়ার্স ওই জায়গাটায় দাঁড়ায় থাকা। সো একটা ডিরেক্টর একটা প্রডিউসারের বন্ডিং বা একটা ওই ট্রাস্ট জোনটা, এগুলো অনেক সেক্রেড একটা স্পেস। এটা আমাদের এখানে খুব মানে অভাব, খুব অভাব, বোঝার অভাব, ইন্টেনশন অভাব বলছি। অনেকেই ভাবে যে এটা বোধহয় দরকার, মানে আমি তো প্রডিউসার, আমি টাকা দিচ্ছি, ব্যাপারটা এরকম না। দিনের পর দিন, রাতের পর রাত একটা ডিরেক্টর কিন্তু খুব টর্চার আছে, এটা কি আপনি জানেন? সেটা মানসিক টর্চার, কনস্ট্যান্ট নেগিং করতে থাকে তো একটা ডিরেক্টর। আমি তো জানি সেটা। আমি 24/7 আপনি আমার সাথে থাকতে পাগল হয়ে যাবেন। প্রডিউসারকে একটা অ্যাবজারভেন্ট হিসেবে কাজ করতে হয়। ও নিতে থাকে কন্টিনিউসলি, নিতে থাকে, সোক করতে থাকে, কন্টিনিউসলি সোক করতে থাকে। অ্যান্ড দেন দ্য প্রডিউসারও তো একটা থ্রেশহোল্ড আছে, সে কোথাও এক জায়গায় ভেঙে পড়ে। এই ভাঙা গড়ার জার্নি কিন্তু এটা, এবং এটা সিনেমার জন্যই শুধু সত্যি তা না, আপনি নিজের জীবন দিয়ে টের পাবেন যে এই জার্নিটা সবসময় ভাঙা গড়ার। ওই জার্নিটার মধ্যে থাকাটাই হচ্ছে মানে, আমি একটা কথা আজকেই একজনকে বললাম যে অপেক্ষার, আমাকে ছবিটা এত দেরি হলো বলে জিজ্ঞেস করছে আমাকে, তখন আমি বললাম যে অপেক্ষার আরেক নাম জীবন, জীবনের আরেক নাম সিনেমা। আচ্ছা কামার ভাই, সিনেমা কি কখনো জীবনের ঊর্ধ্বে যায়? না, এটা আমি বহুদিন ভাবছি, আমি বহুদিন এটা প্র্যাকটিসও করছি, ভাবি নাই, আমি প্র্যাকটিস করছি। আমি ভাবছি যে আমার ক্রিয়েশন অর আর্ট অর কাজ হচ্ছে সমস্ত কিছুর ঊর্ধ্বে। কিন্তু ওভার দ্য পিরিয়ড কাজ করতে 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 চারপাশে আমি বহু মানুষকে আহত করছি অজ্ঞানত। চারপাশে রক্তাক্ত কারবালা আমি চোখ দিইনি, আমি নিজের মতো করে কাজ করে গেছি দিনের পর দিন। কিন্তু তারপরও যারা আমাকে ছেড়ে যায়নি, তারপরও যারা আমার আশেপাশে দাঁড়ায় ছিল, তারপরও আমার এখানে যে মারুফ ছিল একটা ছেলে, অন্ধের মতো আমার পিছনে ছায়া হয়ে দাঁড়ায় ছিল, আরিফ এখনো অন্ধের মতো দাঁড়ায় আছে, রিয়াদ একটা ছেলে যাকে ছাড়া আমি অন্যদিন শ্যুট করতে পারতাম না। এই মানুষগুলা এই যে অন্ধের মতো আপনাকে ট্রাস্ট করতেছে, এটা তো শুধু সিনেমা না। আপনি যখন ওইটা সেন্টারের মধ্যে থাকেন তখন আপনি দেখতে পান না, এটা যে মাঝে মাঝে ডিসেন্টার্ড হইতে। আমি একটু ডিসেন্টার্ড করছি নিজেকে, আমি 2022-এর পরে আমি নিজেকে ডিসেন্টার্ড করতে বাধ্য হয়েছি, এবং আমি রিয়েলাইজ করছি যে জীবনের চেয়ে বড় কোনো সিনেমা নেই। আপনার তো এই অন্যদিন নিয়ে এক যুগের বেশি সময় কেটে গেছে, তো এই দীর্ঘ সময় যখন অন্যদিন নিয়ে আপনি ছিলেন, নিশ্চয়ই আপনারও অনেক বাধা এসেছে, অনেকবার আপনি থমকে গেছেন, অনেকবার মনে হয়েছে থেমে যাই, হবে না। এই নির্মাণের জায়গায় এসে যখন এই ধরনের ধাক্কা খেয়েছেন, এই ধরনের প্রতিকূল পরিবেশে আসলে কিভাবে নিজের মনোবল শক্ত রাখলেন, কিভাবে, মানে আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি আসলে এই জার্নিটা শেষ করতে পারবেন না? এইটা আমার প্রায় প্রতিদিনই মনে হয়েছে। এবং আপনি যে এক যুগের কথা বললেন, এক যুগটা আসলে অন্য দিন না শুধু, এটা আসলে বটের ট্রিলজিটার এক যুগ। মানে আমার একটা পরিকল্পনা ছিল, আমি 2012-তে শুনতে পাওয়ার শুটিংটা শেষ করি, দেশে রিলিজ হয় 2014-তে। সারাকে 2013-তে গল্পটা বলা শুরু করলো, অ্যাকচুয়ালি অন্য দিনের কাজটা শুরু করি 2014 সালে। 2014 থেকে 2021 এই 7 বছরের জার্নি। এইখানে কিন্তু প্রত্যেক দিনই ভাবছি এটা হবে না। ধরেন আপনি যদি অন্যদিন ছবিটা দেখেন বা যারা দেখতে যাবেন তারা দেখবেন যেটা সাউন্ড ডিজাইন, লাইভ সাউন্ড ডিজাইন ইম্পসিবল। এটা অনেক বাঘা বাঘা সাউন্ড রেকর্ডিস্ট এসে বলছে এটা হবে না, ঠিক আছে? মানে টেকনোলজির ব্যাপার না শুধু, মানে এটাকে এমনভাবে আমাদেরকে ডিজাইন, আমাকে শুটিং ফ্রেম ডিজাইন করতে হয়েছে, কারণ একটা সার্টেন পয়েন্ট থেকে প্রচণ্ড গঙ্গানির শব্দ আসে একটা সেটের একটা কারণে। সেটের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা প্রচণ্ড শব্দ হয়। এখন আমরা নানান রকম টেকনোলজি ব্যবহার করলাম, তারপরে ওটা কাটা যাচ্ছে না। এরপর আমরা বডি টেকনোলজি ইউজ করলাম। বডি মানে হচ্ছে আমাদের পুরো ডিভাইসগুলোকে আমরা পেটের ভিতরে ঢুকাই নিয়ে আমরা একটা কার্টেন বানাইলাম নিজেদের বডিতে।
ঠিক আছে, একটা চাদরের মতো বানাইলাম, ক্যামেরারও ওই একই কাজ করলাম, ঠিক আছে। এবার ফ্রেমগুলো সবসময় করলাম হচ্ছে অ্যান্টি ডিরেকশনাল টু দ্য সেন্টার। একটা দুটো এক্সেপশনাল সেট ছাড়া, মানে ফ্রেম ছাড়া, ওই যেখানে নয়েজ সেন্টারের দিকে ডিরেক্ট করা কখনো ক্যামেরা নাই। সো ওটা পুরো ক্যামেরাটা শ্যুট করা হয়েছে সবসময় নয়েজ সেন্টার থেকে সেন্ট্রিফিউগাল। এটা তো কোনো টেকনোলজিতে লেখা নাই, এটা তো বইয়ে কোথাও লেখা নেই, এটা তো আমি কোথাও কাউ আমাকে জিজ্ঞাসা করে নাই, বলিও নাই, এটা তো আমরা আবিষ্কার করলাম ওখানে। তো এরকম বিচিত্র সব জিনিসের মধ্যে দিয়ে গেছি, মানে বেস্ট অফ দ্য টেকনোলজিস মানে ইউজ করার চেষ্টা করছি উইদিন দ্য লিমিট, মানে আমাদের বাজেটের একটা লিমিট আছে। এবং বাজেটের লিমিটে কিন্তু আরেকটা মজার ঘটনা ঘটছে। বাজেটের লিমিটের কারণে হয় আপনি ইনোভেটিভ হয়ে যান। আপনি জানার আপনার বাজেট নেই, তখন আপনি কী করবেন? তখন আপনাকে ওটা করতে হবে, কারণ আপনি তো ক্রিস্টোফার নোলান না, আপনি তো আইম্যাক্সের ক্যামেরাটা পুরাই ফেলতে পারবেন না। আপনি বাংলাদেশে ঢাকায় বসে ছবি বানাচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু দর্শক যখন দেখবে তখন রেফারেন্স করে, ও আচ্ছা ক্রিস্টোফার নোলান ওইটা করছে ওইটা করছে, আপনার মানে কথা কিন্তু মানুষ এইভাবে বলে, ওরা কিন্তু বোঝে না যে একজন ক্রিস্টোফার নোলানের তৈরির পেছনে কত হাজার হাজার কোটি ডলারের ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম কাজ করে। আর আমাদের এখানে একটা ছবি রিলিজ করার জন্য আমাদেরকে রাত দিন 24 আওয়ার্স আমাদেরকে যেভাবে মোটামুটি জুতার মানে তলা খাওয়াইতে হয়, মানে সেটা তো একটা অন্য জার্নি। তো এই নায়ের ব্যাপারটা মোটামুটি সবসময় থাকে, এবং এটা নাটা এক ধরনের মানে জেদ করে 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 এটা আগাইতে থাকে। আমি একটা সিম্পল টেকনিক অ্যাপ্লাই করি। আমি সবচেয়ে ডিপ্রেসড অবস্থায় যখন থাকি, যখন সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, ওর পরদিন সকালবেলা ভোর রাতে উঠে আমি নতুন একটা কিছু শুরু করে দিই, একদম নতুন একটা কিছু লেখা, একদম নতুন দিক থেকে ভাবা। এটা আমি নিজের একটা অ্যান্টিডোটের মতো, মানে আমি অলমোস্ট ডিপ্রেশনের রোগীতে পরিণত হয়েছিলাম। আমি এটা বলতে কোনো দ্বিধা নেই, আমি টানা থেরাপি সেশন করছি, কিন্তু সেটা কখনোই ছবি বানানোর সময় না, সেশনটা করছি যখন আমার ছবি আটকায় দেওয়া হয়েছে তখন। আমার কাছে মনে হয় যে ছবি বানানোর চেয়েও মানে আরো কঠিন হচ্ছে আমাদের দেশে ছবিটা দেখানো। হ্যাঁ, মানে এই জার্নিটা না আর মানে নেওয়া যায় না। হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে ছবিটা যখন আমাদের সেদিন আমাদের একজন সহযোগী উনি বলছিলেন আরিফ, যে ও যখন হচ্ছে সেন্সর বোর্ডে যখন যাচ্ছে, মানে তারা এমন একটা আচরণ করছে, মানে যেন হচ্ছে যে ছবিটা বানায় আমি একটা মহাপাপ করে ফেলছি, বা আপনাকে এমন একটা মানে ফিলিংস দেওয়া হচ্ছে। সো এই যে প্রতিটা পদে পদে কাইন্ড অফ একটু মাথা নিচু করে সবাইকে মানে কাইন্ড অফ ইয়ে করে, এটা খুব টায়ারসাম কিন্তু এই জার্নিটা। আর এই যে আমাদের দেশে যেটা বলি যে ডিস্ট্রিবিউশন, ফিল্ম মেকার ছবিটা বানাচ্ছেন বা একজন প্রযোজক ফিল্ম মেকারের সাথে ছবিটা বানানোতে সহযোগিতা করছেন বা ওটাকে রিয়ালাইজ করতে, ছবি দেখানোটাও তো তার কাজ হতে পারে না। আমাদের এখানে আশা করা হয় যে জুতা সেলাই থেকে চণ্ডীপাত পর্যন্ত পুরা কাজটাই হচ্ছে যে আপনার ওই ডিরেক্টর করবেন, তার সাথে প্রডিউসার করবেন। এইটা একটা খুবই টায়ারসাম জার্নি। হ্যাঁ, এটা মাঝে মধ্যে আর কি মানে মনে হয় যে কেন মানে আচ্ছা দেখাইলাম না। আমি একটা কথা অ্যাড করি, আপনি কি ভাবতে পারেন মানে আমাদের জার্নির পরে সারা এই কথাটা বলতেছে, তাহলে একটা নিউ কামারের কি অবস্থা হবে? ক্যান ইউ ইমাজিন? একটা ফ্রেশার যদি এখন মানে এই জার্নি, আমরা তাও একটা মোটামুটি একটা এখন মানুষ ওইভাবে ইয়া করে, কিন্তু আমাদের একটা এক্সপেরিয়েন্স, আমরা অনেক কিছু নিতে শিখে গেছি। কিন্তু তুমি ভাবো যে একটা নতুন ছেলে কালকে আমাদের তোমার ছবি দেখে ধরো ও ছবি বানাতে, ও যে জার্নিটার মধ্যে দিয়ে যাবে। কামার ভাই, অনেক চ্যালেঞ্জের কথা শুনছি, কিন্তু স্পেসিফিক আমি দুটো চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাই। প্রথমত আমরা যতটুকু জানি যে প্রায় 200 ঘন্টার মতো আপনি শ্যুট করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে এই যে সাউন্ডের কথা আপনি একটু আগে বলছিলেন, তো আসলে এত বেশি ফুটেজ থেকে কিভাবে দর্শকের কাছে আনার জন্য এই সম্পাদনার কাজ করলেন, এবং সাউন্ড ডিজাইনিংয়ের যে আপনার চ্যালেঞ্জটা ছিল সেটা কিভাবে আপনি উতরে গেলেন, এই দুটো অসাধ্য সাধন আপনি কিভাবে করলেন সেটাই আমি জানতে চাই। 200 ঘন্টার চেয়ে আমার কাছে বেশি ঝামেলা মনে হয় এই যে টেকনিক্যাল ম্যানেজমেন্ট। ধরেন 200 ঘন্টার মিরর হার্ড ডিস্ক আছে, মানে আপনার 8টা করে হার্ড ডিস্ক আছে, মানে 8টা 16টা হার্ড ডিস্ক আছে, বা 4টা 8টা হার্ড ডিস্ক আছে, মানে ফুল 4K-তে শ্যুট করা, ঠিক আছে। তো এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো, এইগুলোতে কিন্তু আমাদের এখানে খুব বেশি এক্সপার্টাইজ এখনও আমি দেখি না, মানে এগুলো এক ধরনের টেকনিক্যাল চ্যালেঞ্জ হয়। আরেকটা টেকনিক্যাল চ্যালেঞ্জ হয় সাউন্ডের ক্ষেত্রে, আপনি যেটা বললেন সাউন্ড আমাদের এখানে কয়েকজন করেন, খুব ভালো কাজ করেন সাউন্ডের এখানে, কিন্তু আমরা যখনই এডিটরই বলেন আর সাউন্ডিংই বলেন, আমি সবসময় একটা জিনিস ফেস করছি, আমাদের এখানে কেউ না নতুন কোনো কিছু ট্রাই করতে চান না, যেটার কারণে এডিটিং বলেন সাউন্ড বলেন এগুলো সব আমাকে বাইরে চলে যেতে হয়। ক্যামেরাটা বাইরে যাওয়া সম্ভব ছিল না, বাধ্য হয়ে আমি নিজে ক্যামেরা চালানো শুরু করছি। মানে এগুলো কিন্তু বিহাইন্ড দ্য সিন স্টোরি কিন্তু এইটা, মানে আমাদের অনেক প্রিয় মানুষ, ভালো ক্যামেরা পার্সন, আমাদের অনেক মানে গুণী মানে বন্ধু এরা আছেন, কিন্তু ফাইনালি আমি যে এক্সপেরিমেন্টটা করতে চাই তারা ওই ফ্রেমওয়ার্কে কাজ করতে চায় না। তারা বলে যে কয়দিনের শুটিং, কয়টা শিডিউল এরকম।
কিন্তু এইভাবে তো আপনার আপনি ওয়ানকারের ওই যে হ্যাপি টুগেদার ছবিটা দেখেন, হ্যাপি টুগেদার ওয়ানকারের ওই ছবিটা সবাই খুব বলে, যেটা বিখ্যাত ছবি ইন দ্য মুড অফ লাভ। কিন্তু আপনি যদি হ্যাপি টুগেদার ছবিটা দেখেন এবং ওটার বিহাইন্ড দ্য সিন দেখেন, 3 মাস ধরে একটা হোটেলে পুরো কাজকে নিয়ে লাতিন আমেরিকা আটকায় রাখছিল, যেটা নিয়ে প্রায় কাজদের মধ্যে খুনাখুনি হওয়ার মতো অবস্থা ছিল। তা মানে সমস্যাটা বুঝাইতে পারছি, আপনি হ্যাপি টুগেদার ছবি বানাইতে গেলে আপনাকে কাজদেরকে আটকায় রাখতে হবে। আমাদের এই অন্যদিন ছবিতে এক একটা মানে অনেক বিশাল কাস্টের সংখ্যা অনেক বড়, তো প্রত্যেককে কিন্তু কাইন্ড অফ আটকে রাখা হয়েছিল এবং তারা কিন্তু মানে তখন প্রচণ্ড রেগে যাচ্ছিল, কিন্তু এখন তারা আবার ওটা খুব সেলিব্রেট করে, এখন তারা আবার ওই গল্পটা করে। তো আমার পয়েন্ট হচ্ছে আমাদের এখানে কাস্ট বলেন, এডিটর বলেন বা সিনেমাটোগ্রাফার বলেন বা সাউন্ড ডিজাইনিং বলেন, কেউ এক্সপেরিমেন্ট করতে চায় না, কেউ আউট অফ দ্য বক্স, মানে একটা জিনিস আমরা একটু ট্রাই করতে চাচ্ছি, ওইটা আমরা কীভাবে করা যায়। তো সেইটা করার আমার সবচেয়ে সহজ সলিউশন ছিল 2টা, হয় আমি যেখানে পারছি দেশের বাইরে চলে গেছি, আর অথবা আমি নিজে এখানে পুরো আমার ক্রু গ্রুম করছি, মানে একদম স্ক্র্যাচ থেকে ডিজাইন করে নিয়ে আসছি। এখানে যে সাউন্ড রেকর্ডিং, ম্যাক্সিমাম সাউন্ড রেকর্ডিং করছে কিন্তু মারুফ, যার কিনা কোনো প্রকার গ্রেজেট ওরিয়েন্টেশন ছিল না, ঠিক আছে। মানে পরে অবশ্যই সুকান্ত এসে পুরো একটা মেজর প্যাচার সাউন্ড করছে, ডিজাইন করছে, রেকর্ডিং করছে, কিন্তু র রেকর্ডিংয়ের 100% সাউন্ড কিন্তু মারুফের রেকর্ড করা। মারুফ যে কিনা জীবনে কোনোদিন সাউন্ড করেও না, এবং আমি যতদূর জানি সে এখন সাউন্ড ডিজাইনিং করেও না বা রেকর্ডিং করেও না। তো এই যে একটা ক্রু তৈরি করা এবং তার পিছনে ইনভেস্ট করা এবং তাকে গ্রুম করে নিয়ে আসে, এইটাও কিন্তু আমাদের প্রোডাকশনের প্রসেস। তো এইভাবে চ্যালেঞ্জগুলোকে আমরা মিট করার চেষ্টা করছি। আচ্ছা কামার ভাই, রাজনৈতিক বিষয় নিয়ে সিনেমা বানানোর ক্ষেত্রে একজন নির্মাতাকে রাজনীতি কিভাবে প্রভাবিত করে, বিশেষ করে আপনার ক্ষেত্রে আসলে আপনাকে কিভাবে প্রভাবিত করেছে? নির্মাতা মানুষ, শুধু নির্মাতা না, মানুষ মাত্রই কিন্তু পলিটিক্যাল। এটা পলিটিক্যাল মানে পার্টি পলিটিক্সের কথা বলছি না। আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আপনি একজন স্কলার হন, ফিল্ম মেকার হন, রাইটার হন, মানে গায়ক হন, আপনাকে তো একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস আপনার থাকতে হবে। আপনি যে সময়ে যে সমাজে বসবাস করছেন সেই সময়টাকে আপনি জানতে হবে, তার ইতিহাসটা জানতে হবে, তার সামনের ভবিষ্যৎটা সম্পর্কে আপনার একটা প্রেডিক্টিবিলিটি থাকতে হবে, নাহলে কিন্তু আপনি কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারবেন না। আপনি কিন্তু ওই যে দিনাজপুরের বাম্পার ফলন, যে কারণে আমরা সবাই বলি, মানে দিনাজপুরের বাম্পার ফলন নিয়ে কিন্তু আপনার ক্রিয়েটিভ কাজ হয় না। দিনাজপুর বাম্পার ফলন আপনি যতই ওটা বারবার ভিডিও বানান, মানুষ কিন্তু ওটা দেখবে না। মানুষের মধ্যে ওই ক্রিয়েটিভিটিটা নিয়ে আসার জন্য আপনার পলিটিক্যাল অ্যাওয়ারনেস লাগবে। আর পলিটিক্যাল অ্যাওয়ারনেস আমার কাজের ক্ষেত্রে আমি খুব মানে স্যাটায়ার হিসেবে দেখি, মানে আপনি শুনতে পাওয়ার ক্ষেত্রেও দেখবেন বা অন্য দিনের ক্ষেত্রেও দেখবেন, অন্য দিনের ক্ষেত্রে আর একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করছি, মানে স্যাটায়ার পার্টটাকে আমি অনেক বেশি ফোকাস করছি, যে মানে প্রত্যেকটা ফ্রেমই কম বেশি একটা পলিটিক্যাল স্যাটায়ার আনার চেষ্টা করছি, যে এটা মানে কারণ আমরা আসলে নিজেদের সাথে যোগ করতেছিলাম, যে আমরা এমন একটা সময়ে বসবাস করছিলাম যখন আমরা সমস্ত কিছু জানি কি ঘটতেছে, কিন্তু কেউ টু শব্দ করতে পারছি না। এরকম একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। আমরা সমস্ত জানি কীভাবে চৌর্যবৃত্তি হচ্ছে, কীভাবে নির্বাচন চুরি হচ্ছে, কীভাবে একটা বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে এবং সেই বাইনারি পলিটিক্সে পুরো সমাজ বিভাজিত হয়ে যাচ্ছে। আমরা সমস্ত কিছু দ্বারা এফেক্টেড, কিন্তু আমরা কিছু করতে পারছি না। তো আমি ওই ফ্রেমটাকে স্যাটার হিসাবে নিয়েছি এবং স্যাটার হিসাবে ছবিটাতে আনার চেষ্টা করছি। কিন্তু আপনি যে বিষয়টা ভেবেছিলেন কাকতালীয়ভাবে হোক, এখন কিন্তু সেই বিষয়টা মিলে গেছে এবং অনেকেই কিন্তু আপনাকে বলছে যে এই যে আপনার ভাবনার সঙ্গে সমাজ কি হতে পারে সেই বিষয়টা মিলে গেছে। কিন্তু এখন যখন পরিবর্তিত সময় আপনি দেখছেন, এখন এসে আসলে এই অন্যদিন আমাদের সমাজকে কিভাবে প্রভাবিত করবে? আমি তো মনে করি সমাজকে অন্যদিন এটা মনে করাই দিবে যে আসলে এই দিন না আরো দিন আছে, সেই দিনে নিব আমরা, এই দিনে নিব আমরা সেই দিনের কাছে, ঠিক আছে। কারণ ওই যে একটা কথা আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, তো এইটা আমরা ভুলে যাই। আমরা যখন একটা জায়গায় ক্ষমতায় থাকি, আমরা যখন একটা জায়গায় পাওয়ারে থাকি, আমরা যখন একটা মনে করি যে উই আর দ্য পারসন টু রাইট, তখন আমরা না অন্ধ হয়ে যাই। তা আমার মনে হয় অন্যদিন ছবিটা এখন যারা ক্ষমতায় আছেন বা যারা নিজেদেরকে ক্ষমতাশীল মানে মনে করছেন, তাদের জন্য একটা ওয়ার্নিং সাইন হিসেবে আসতে পারে, সোসাইটির জন্য একটা ওয়ার্নিং সাইন হিসেবে আসতে পারে, যে আমি যদি অ্যাক্ট না করি তাহলে আলটিমেটলি আবার এই ক্যাটাস্ট্রফি হবে, আবার এই প্রফিটিক ঘটনা, যেটা আপনি ছবিতে, আমি স্পয়লার দিতে চাচ্ছি না, আপনি ছবি দেখছেন বলে হয়তো বলতেছেন, তো ওই ছবিটা কীভাবে প্রফিটিক হয়ে ওঠে। তাহলে আমি তো আমার নির্মাতা হিসেবে আমার কাজ করছি, এখন আপনি সাংবাদিক হিসাবে, একজন স্কলার তার স্কলার হিসাবে, একজন পলিটিশিয়ান তার পলিটিশিয়ান হিসেবে যে রিফ্লেক্ট করবে সেটা রিফ্লেক্ট করবে। আমাদের সমাজে যদি আবার আমাদের দুর্দিন থাকে, আবার 10 বছর আমরা আবার একই জিনিস ফেস করব। আমাদের দেশে প্রচলিত যে প্রথা আছে সিনেমা বানানোর এবং দেখানোর, সেটার বাইরে গিয়ে এই যে আপনার নিজস্ব জনরা, যেটা আমরা শুনতে কি পাও থেকেই দেখেছি, তো সেই ল্যাঙ্গুয়েজটা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে আরও কীভাবে লাভবান করতে পারে, বা আমাদের যে আমাদের সিনেমা সম্পর্কে যে
বহির্বিশ্বের ধারণা আছে সেটাকে কতটুকু ভেঙে দিতে পারে? প্রথম কথা হচ্ছে যে আমি নিজে যখন ছবি বানাই তখন কিন্তু মানে একটা নতুন ল্যাঙ্গুয়েজ বানাবো এটা মাথায় নিয়ে আসলে ছবি বানাইনি। আমি যেই ছবিটা বানাতে এসেছি সেটার জন্য যে ল্যাঙ্গুয়েজ আমার প্রয়োজন হচ্ছে সেটাই আমি অ্যাপ্লাই করছি। এবং এটা বলতে আমার কোনো দ্বিধা নাই যে আমি যখন ছবি বানাই তখন আমি আসলে অত্যন্ত কঠোর একজন মানে কসাইয়ের মতো ছবি বানাই। এই গল্পটা আমি সবাইই বলি যে ভাই আমারে মাফ করে দেন, আমি যখন ছবি বানাচ্ছি তখন কিন্তু আমি ভালো মানুষ না, তখন আমি একজন কসাই। তো ছবির প্রয়োজনে মানে যা যা খারাপ কাজ যা যা ভুল কাজ আমি সব করি। সো আমার পয়েন্ট হচ্ছে আমার ছবিটা হচ্ছে একমাত্র ট্রুথ। সেটার জন্য আর যত মিথ্যা যে এটা কি সত্যিই ঘটছিল কিনা, এটা কি এটা বলছি কিনা, এই অনেকে আমার ছবি দেখে অনেকে জিজ্ঞেস করেন, আমি হাসি কিছু বলি না। কেন বলি না? কারণ এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমি ডিসাইড করে এখানে শুরু করি নাই। আমি যে ছবিটা আপনাকে দেখাতে চাইছি সেটার জন্য এই ল্যাঙ্গুয়েজটা এইভাবে এখানে উপস্থিত হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি বিশ্বের কথা বললেন, যেটা বিশ্বের ব্যাপারটা আমি নিজে ওইভাবে মাথায় নিয়ে তো কাজ করি নাই। তবে এই ছবিটা মমিতে একটা সিলেকশনে ছিল। মমি মানে নিউ ইয়র্কের মমি, তারা ওই বছর 2022-এ বোধ হয়, তারা ওই বছর বোধ হয় আমি ঠিক মনে নেই 12টা বা 14টা মানে শর্ট আর লেন্থ মিলায় কয়টা ছবি ছিল, ওরা কয়েকটা ছবি সারা পৃথিবীর সমস্ত ফেস্টিভ্যালে সিলেক্ট করলো। ওরা বললো যে যেই ছবিগুলো সিনেমার ভবিষ্যতের ভাষা তৈরি করবে বা এক্সিস্টিং ভাষাকে চেঞ্জ করে দিবে সেরকম ছবিগুলো আমরা সিলেক্ট করছি। এটা ওদের ওয়েবসাইটেও লেখা ছিল, এটা সেটা এরকম ছিল। তখন আমি রিকগনাইজ, ও আচ্ছা, তার মানে আমি মানে ভাষা চেঞ্জ হয়ে গেছে, মানে আমি তো ছবিটা বানাচ্ছি। এবং ছবিটা ওখানে এটা কিন্তু স্কলারলি কাজ, এটা ক্রিটিকদের কাজ। তো ওইটা আমি আগায় নেওয়া পিছায় নেওয়ার মানে ওই দায়িত্ব কিন্তু আপনি আমার ঘাড়ে দিলেও আমি নিব না, ঠিক আছে? এই গুরু দায়িত্ব আমাদের এখানে আরেকটা জিনিস, এটা প্র্যাকটিস হয়, এটা আমার কাছে খুব খারাপ লাগে যে এইটাই প্রথম, এটাই বৃহত্তম, এইটাই একমাত্র, এইটাই বাংলাদেশে প্রথম। এটার মধ্যে না একটা হীনমন্যতা আছে, এটার মধ্যে না এক ধরনের মানে নিজের উপর আত্মবিশ্বাসের অভাব আছে, ঠিক আছে? আমরা আগায় নেওয়ার কথা বলি মানেই কিন্তু বাই ডিফল্ট ধরে নিয়ে আমরা পিছিয়ে আছি। আমি কিন্তু মোটেও মনে করি না আমরা পিছিয়ে গেছি, ঠিক আছে? এটা পোস্ট কলোনিয়াল ভাবনা, এটা আমাদের রক্তের মধ্যে, আমার মগজে মেজাজে ঢুকে গেছে। আপনি কোথাও পৃথিবীর কোনো ছেলের চেয়ে আপনি পিছিয়ে নেই। হ্যাঁ, আপনার সুযোগ কিছু কম আছে। ওই যে ক্রিস্টোফার নোলানের গল্পটা বললাম, ক্রিস্টোফার নোলান যেটা করতে পারবেন আপনি সেটা করতে পারবেন না। এইটা ছাড়া এটা কিন্তু বাধা, পিছাই কিন্তু নাই। আপনি আমার কথাটা বুঝেন, আপনি চিন্তার জগতে কিন্তু পিছায় নেই। এখন এই যে কলোনাইজড হয়ে গেছেন আপনি পুরো ইন্টারনেট দ্বারা, আপনি সারা পৃথিবীর যে কোনো ইনফরমেশন অ্যাক্সেস করতে পারতেছেন। হ্যাঁ, পৃথিবীর মাত্র 4-5টা কোম্পানি পৃথিবীর সমস্ত মগজ কিনে ফেলছে, মেটা আর গুগল, এরকম 2-3টা কোম্পানি কিন্তু পৃথিবীর সমস্ত ইনফরমেশন খেয়ে ফেলছে। তো এটা যেরকম একটা খারাপ দিক আছে, আবার ভালো দিক দেখেন, পৃথিবীর যে কোনো ইনফরমেশন আপনি অ্যাক্সেস করতে পারেন, যে কোনো আইডিয়া নিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। তো এটা সবসময় ভাইস অ্যান্ড ভার্সেস থাকে। আগায় নেওয়া পিছায় নেওয়া এই দায়িত্বের মধ্যে আমি, এই আলাপের মধ্যে আমি ঢুকতে চাই। আমি একটা জিনিস জাস্ট বলতে চাই, যেটা হচ্ছে যে আমি এতক্ষণ তোমার কথা শুনতে শুনতে আমার যেটা, আমি অ্যাজ এ ফিল্ম মেকার আমি কামারের মধ্যে একটা জিনিস যেটা দেখেছি সেটা হচ্ছে যে ভীষণ ডিসিপ্লিন। আমাদের এখানে একটা ধারণা আছে যে ক্রিয়েটিভ মানুষ যারা, তারা হচ্ছে ডিসিপ্লিন হবেন না, মানে ক্রিয়েটিভিটিটা একটা নাজিল হওয়ার মতো ব্যাপার। ক্রিয়েটিভিটিটা কিন্তু নাজিল হওয়ার মতো ব্যাপার না, ক্রিয়েটিভিটিটাও কিন্তু একটা চর্চার মাধ্যমে আসতে হয় এবং এটাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হয়। আমার কিন্তু খুবই ভোরবেলা ঘুম থেকে ওঠা, স্ক্রিপ্টটা লেখা, প্রত্যেক দিন একটু একটু করে করা, এইটা কিন্তু একটা কাইন্ড অফ, এটা একটা চর্চা। কিন্তু এটা যে আপনি লেখার কথাই বলেন, বই লেখার সময় আপনি একটা লিখছেন, তারপরে আবার এডিট করছেন, এইটা যেমন একটা বিষয়। আমার যেটা মনে হয় যে আমাদের এখানে যে এইগুলো কিছু জিনিস নিয়ে একটু ভুল ধারণা আছে, যে ক্রিয়েটিভিটিটা ইজ ভেরি মাচ একটা চর্চার বিষয়, খুবই চর্চা। আপনি যত চর্চা করতে থাকবেন তত আসলে জিনিসটা ফাইনার হতে থাকবে। যেখানে ভেসে বেড়ানো একটি দেশের গল্প বলা হচ্ছে, একটি দশকের কথা বলা হচ্ছে। 11 তারিখ থেকে 7 দিন আমরা সেই সিনেমাটা দেখতে পাবো, কিন্তু এত কম সময়ের জন্য আমরা কেন দেখতে পাবো এটি একটি বিষয়। এবং যে দেশের গল্প বলছেন সেই দেশের মানুষরা আর কিভাবে দেখতে পাবে? যদি দর্শক মনে করেন যে 7 দিনের পরেও আরও ছবিটা দেখার ইচ্ছা থাকে বা এখানে চাহিদা থাকে, আমরা দেখাবো। যতদিন দর্শক দেখাতে চাইবে, আমরা তো ছবিটা বানিয়েছি এবং আমরা তো অবশ্যই চাচ্ছি হচ্ছে যে এটা যতজন দেখতে পারে তত হচ্ছে আমাদের, মানে আমরা থামবো না সেখানে। দর্শক অন্যদিন কেন দেখবে? আমরা যে সময়টায়, আমার বলে ফেলছে আসলে কথাটা, যে আমরা যে সময়টার মধ্যে ছিলাম সেই সময়টা আসলে কীরকম ছিল, সেটা যেমন একইভাবে আমাদের জন্যও একটা করা, মানে একটা মনে করায় দেয়। তেমন হচ্ছে যে একটা সময়, মানে আমি একটা চলচ্চিত্রকার বলি বা একজন শিল্পী বলি, আমার যেটা মনে হয় যে তার কাজ হচ্ছে তার সময়টাকে ধরা, কিন্তু তার মানুষের যে গল্পটা আছে সেটাকে তুলে ধরা। মানে চলচ্চিত্রের যেমন হচ্ছে, চলচ্চিত্র একটা কিন্তু কমার্শিয়াল একটা ব্যাপার, যেটার সাথে একটা বাণিজ্যিক একটা ব্যাপার আছে।
বাট চলচ্চিত্র অ্যাট দ্য সেম টাইম ইটস এ শিল্প, এবং শিল্পের কাজ শুধুমাত্র কিন্তু খালি দর্শক নন্দিত হওয়া বা কি পছন্দ করছে বা জনপ্রিয়তা অর্জন করা হতে পারে না। এইটার আরেকটা বৃহত্তর একটা আসলে উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে অন্যদিন হয়তো যে আর সময়টা ছবিগুলো হয়তো যে একটা সময়ের মধ্যেই বা কিছুদিন দর্শক দেখলো সেটাও না। আপনার কোন ছবিটা আসলে, আমি বলছি না যে এই ছবিটা অনেক দিন ধরে থাকবে বা এটা কালো তিন্ন একটাই হবে, সেটা বলছি না, বাট সময়টার একটা ছাপ রেখে গেছে মনে হয় ছবিটা। সো এখন দর্শক দেখবে, হয়তো পরেও দেখবে, মানে আগামী দিনে তরুণরাও দেখবে, তারাও হয়তো জানতে চাইবে যে ওই ঘটনাটা যে 24-এ ঘটেছিল সেখানে ওইটার পেছনে আসলে তার আগের সময়টা কীরকম ছিল। আমি না এখানে একটুখানি দ্বিমত প্রকাশ করতে চাই, মানে উইথ রেসপেক্ট স্যার। সেটা হচ্ছে আমি কিন্তু ছবিটা বানানোর সময় জুলাই মাথায় নিয়ে ছবি বানাইনি। আমি ছবিটা বানাইছি এই জনপদের একটা ফ্রেম হিসেবে। সো এইটা ঘটনাক্রমে এই সময়টা এবং জুলাইটার কারণে এটার একটা দালিলিক ডিফারেন্ট ভ্যালু তৈরি হয়েছে বলে হয়তো এই ব্যাপারটা আসতেছে। কিন্তু আমাদের কিন্তু এখন পর্যন্ত শুনতে পাও নিয়ে আমরা খুবই গুড নিউজ পাই। গত সপ্তাহে একটা গুড নিউজ পাইছি, মানে শুনতে পাও যে স্টিল লিভিং ফিল্ম। ক্যান ইউ ইম্যাজিন 10 বছর 12 বছর ধরে একটা ছবি স্টিল লিভিং ফিল্ম, এবং খুবই বড় একটা সুসংবাদ পাইছি যেটা আমরা এখনো পাবলিক শেয়ার করিনি। ঠিক আছে, শুনতে কম নেই। এবং আমি যখন শুনতে শেষ করে অন্যদিন বানাইতে গেলাম, আপনি যদি এটাকে বাংলাদেশের ম্যাপ ভাবেন, তাহলে এটা যদি শুনতিকেবার লোকেশন হয় দক্ষিণবঙ্গ সুন্দরবনের কাছে, অন্য দিনটা হচ্ছে সেন্টার পর্যন্ত, মানে এই দক্ষিণবঙ্গ থেকে সেন্টার পর্যন্ত ভেসে বাড়ানো একটা দশকের গল্প বা একটা দেশের গল্প। এবং আমি এর যে ওয়াটার ট্রিলজি থার্ড পার্টটা আমি যেটা প্ল্যান করছি সেটা একদমই নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে, যেটার নাম হচ্ছে আরও কিছু জীবন। আমি জানি না ওটা বানাইতে পারবো নাকি, বেঁচে থাকবো কিনা, বা ওটা কতদিন লাগবে বানাইতে। কিন্তু ইচ্ছাটা এরকম যে এই তিনটা, মানে একটা ছবি বানায় আমার কাছে, আমি ভাবছিলাম যে একটা ছবিতে আমি জনপদ গল্প বলে ফেলছি। এখন আমি 2টা না 3টা কাজ মাথায় নিয়েও বুঝতে পারতেছি যে 3টা কমপ্লিট করলেও আসলে জনপদের গল্প বলা যাবে না। হয়তো আমার একটা ছোট্ট ভার্সন থাকবে জনপদটার। আমি যখন 3টা ছবি বানাচ্ছি সেই পার্সপেক্টিভে ছবিটা বানাচ্ছি। ঘটনাক্রমে জিনিসটা জুলাই দ্বারা সাংঘাতিকভাবে এফেক্টেড হয়ে গেল দুইভাবে। একটা হচ্ছে এটা দালিলিক প্রমাণ হিসেবে আসলো, আর একটা হচ্ছে জুলাই না আসলে ছবি রিলিজ করতে পারতাম না, এই আলাপে থাকতাম না আমরা আজকে। আপনি আমার জুলাই, আপনি যখন অন্যদিন দেখছেন, আপনি আমার বাসায় বসে প্রাইভেট স্ক্রিনিংয়ে দেখছেন। তার কারণ কি? ইট ওয়াজ সেন্সার্ড। তো এইটার কারণে এটার প্রাসঙ্গিকতা তৈরি হচ্ছে, কিন্তু ছবি কিন্তু জুলাই নিয়ে না। যেহেতু আর কয়েকদিন পরেই অন্যদিন প্রেক্ষাগৃহে আসছে, আপনি আপনার দর্শককে যদি আমন্ত্রণ জানাতে চান। না, আমি দর্শককে একটা কথা বলবো যে আমাদের ছবিতে ব্যাংকেবল কোনো কোট আনকোট স্টার নাই। আমাদের ছবিতে মানে আপনাকে মারদাঙ্গা বা মানে প্রচণ্ড রক্তাক্ত কোনো সিন নেই। আমাদের ছবিতে কিছু গল্প আছে। আমার মনে হয় সেই গল্পগুলো আপনার খুব আশেপাশে খুব কাছের গল্প হতে পারে। আপনারা যদি সেরকম গল্প দেখতে চান, শুনতে চান, অন্যরকম একটা ছবি দেখতে চান এবং আমার মতে অন্য দিনের অপেক্ষায় থাকেন, তাহলে তাদেরকে বলবো আপনারা অন্যদিন দেখতে আসেন। কামাল ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা চাইবো আপনি যে স্বপ্ন নিয়ে অন্যদিন বানিয়েছেন, দর্শক সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারবে। স্যার আপু, আমরা আপনাকে দিয়ে আসলে শেষ করতে চাই। আমরা আপনার প্রত্যাশার কথাও জেনেছি, আপনার আক্ষেপের কথাও জেনেছি, এবার আপনার ভালোবাসার কথা জানবো। আপনার ভালোবাসার দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? আমি খুবই আশাবাদী আসলে, এবং আমি যেটা মনে করি যে আপনারা আসেন, ছবিটা দেখেন। এইটার মধ্যে আমার মনে হয় যে সবারই কিছু না কিছু এটার মানে নেয়ার কিছু না কিছু আছে। এটা একটা আমাদের নিজেদেরই গল্প বলবে, আমরা নিজেরাই এটার মানে নায়ক নায়িকা। মানে বাস্তব জীবনের যে সিনেমার যে হিরো হিরোইন, তার চেয়ে আমার যেটা মনে হয় বাস্তব জীবনে যে মেয়েটা দৌড়ে দৌড়ে বাসে ওঠে, কিংবা যে কৃষক যে ফসলটা তুলে যে আমাদের প্লেটে যে খাওয়াটা দেন, তার চেয়ে আসলে বড় হিরো হিরোইনকে হতে পারে না। তো সেই দিক দিয়ে আমি বলবো এটা হচ্ছে একদমই হচ্ছে আমাদেরই গল্প, আমাদের সাধারণ মানুষের গল্প। আপনারা দেখবেন, এবং আমার মনে হয় না যে আপনারা মানে ঠকবেন, বা আমার যেটা মনে হয় যে ভালো লাগতেও পারে। আমরাও চাই ভালো লাগুক, এবং এই ভালো লাগা নিয়ে আমরা অপেক্ষা করছি অন্যদিনের জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সুন্দর সময় কাটানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।